আসসালামু আলাইকুম সবাইকে। আইডেন্টিফিকেশন অফ টাইপস অফ ভার্বসের আজকে সেকেন্ড লেকচার। আর সেকেন্ড লেকচারে আমরা অনেক গুরুত্বপূর্ণ আগের লেকচার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভার্ব নিয়ে আমরা আজকে শিখবো। অ্যান্ড টোটাল 5 ধরনের ভার্ব কিন্তু আজকে আমরা শিখবো, এবং সাথে এই লেকচার শেষে অর্থাৎ ক্লাসের শেষ অংশে কিন্তু তোমাদের জন্য কুইজ আছে। সো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে, এবং ক্লাসটা খুব দীর্ঘায়িত হবে না, 20 মিনিটের মধ্যে আশা করি শেষ হবে। অ্যান্ড অবশ্যই কুইজগুলোতে তুমি পার্টিসিপেট করবে। অ্যান্ড আরেকটা কাজ যেটা করতে পারো সেটা হচ্ছে অনেক অল্প অল্প করে আমি ডেইলি পড়াচ্ছি। সো এই অল্পটুকু তুমি যদি নোট হিসেবে রাখো, নোট হিসেবে রাখলে দেখবা যে পরবর্তীতে তোমার অনেক উপকারী দিছে। হয়তো একদিনে তুমি অনেক বেশি পড়তেছো না, বাট অল্প অল্প করেই তুমি যদি নোটটা করে রাখো, দিন শেষে অর্থাৎ 3 মাস শেষে দেখবে যে তোমার জন্য অনেক বিশাল কিছু একটা হয়ে দাঁড়াইছে। ঠিক আছে? আর এই নোটগুলো কিন্তু তোমরা চাইলে আমাদের গ্রুপগুলোতেও সাবমিট করতে পারো। তুমি যদি গ্রুপগুলোতে সাবমিট করার উদ্দেশ্যে হলেও তুমি নোটটা করো, তাহলে দেখবে যে তোমার নোটটা আরো সুন্দর হয়ে গেছে। কারণ গ্রুপে তুমি যদি সাবমিট করতে চাও, সুন্দর করে নোট করতে হবে, তাই না? সো এই উদ্দেশ্য হলেও তুমি যদি নোটটা করতে চাও, তাও তোমার জন্য ভালো হবে। ঠিক আছে? সো আজকে আমাদের যে প্রথম টাইপস অফ ভার্ব সেটা কি? সেটা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। ঠিক আছে? আচ্ছা, ফ্যাক্টিটিভ ভার্বটা কি? ফ্যাক্টিটিভ ভার্বটা হচ্ছে এক প্রকার ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? তাহলে ফ্যাক্টিটিভ ভার্ব কি? ফ্যাক্টিটিভ ভার্বটা হচ্ছে এক প্রকার ট্রানজিটিভ ভার্ব। আমরা জানি ট্রানজিটিভ ভার্বের কি থাকে? অবজেক্ট থাকে। সো এটারও কি থাকবে? এটারও কিন্তু অবজেক্ট থাকবে। ঠিক আছে? তাহলে ফ্যাক্টিটিভ ভার্বের অবজেক্ট থাকবে। কেন অবজেক্ট থাকবে? কারণ এটা এক প্রকার ট্রানজিটিভ ভার্ব। বাট এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা কি? কিন্তুটা হচ্ছে অবজেক্ট থাকা সত্ত্বেও সে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি ফ্যাক্টিটিভ ভার্বটা হচ্ছে এক প্রকার ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের যেহেতু অবজেক্ট থাকে, ফ্যাক্টিটিভ ভার্বেরও অবজেক্ট থাকবে। কিন্তু এখানে কি? এখানে অবজেক্ট থাকা সত্ত্বেও তোমার সে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না। সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য তার একটা অতিরিক্ত অর্ডের প্রয়োজন হবে। ঠিক আছে? অতিরিক্ত অর্ডের প্রয়োজন হবে। সো ওই ধরনের ভার্বকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। তাহলে খুবই সহজ জিনিসটা, ফ্যাক্টিটিভ ভার্বটা হচ্ছে এক প্রকার ট্রানজিটিভ ভার্ব। এই যে ট্রানজিটিভ ভার্বের তো অবজেক্ট থাকে, সো ফ্যাক্টিটিভ ভার্বের অবজেক্ট থাকবে, কিন্তু অবজেক্ট থাকা সত্ত্বেও সে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না। সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য তার অতিরিক্ত একটা শব্দের প্রয়োজন হবে। তখনই ওই ভার্বকে বলা হবে ফ্যাক্টিটিভ ভার্ব। ঠিক আছে? তাহলে দেখো, উই মেড হিম ক্যাপ্টেন। উই মেড হিম ক্যাপ্টেন। তাহলে আমি যদি বাক্যটা এই পর্যন্ত লিখতাম, তাহলে দেখো দেখো তো, এই উই মেড হিম এই পর্যন্ত আমি রাখলাম। ঠিক আছে? তাহলে এখানে হিমটা কি? হিমটা হচ্ছে একটা অবজেক্ট, তাই না? হিমটা কি? হিমটা হচ্ছে একটা অবজেক্ট। তো অবজেক্ট আছে, তার মানে কি এটা এক প্রকার ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? এখন এই যে অবজেক্ট আছে, অবজেক্ট থাকা সত্ত্বেও মনে হচ্ছে কিছু একটা অপূর্ণ থেকে গেছে। ঠিক আছে? উই মেড হিম কি? উই মেড হিম হোয়াট? তাই না? কিছু একটা অপূর্ণ থেকে গেছে, মনের ভাব পুরোপুরি যেন প্রকাশ করতেছে না। তখন একটা অতিরিক্ত শব্দের প্রয়োজন হচ্ছে। ওই অতিরিক্ত শব্দটা কি? অতিরিক্ত শব্দটা হচ্ছে ক্যাপ্টেন। এই অতিরিক্ত শব্দটাই কি? অতিরিক্ত শব্দটাই হচ্ছে ক্যাপ্টেন। ঠিক আছে? তাহলে দেখো, এই যে এই বাক্যে এই মেডের কিন্তু কি আছে? একটা অবজেক্ট আছে, ব্যক্তিবাচক অবজেক্ট হিম আছে। বাট হিম থাকা সত্ত্বেও সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারতেছে না। যেহেতু সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারতেছে না, এই জন্য অতিরিক্ত একটা ওয়ার্ডের প্রয়োজন হচ্ছে। সেটাই কি? সেটাই হচ্ছে ক্যাপ্টেন। উই মেড হিম, কিছু একটা অপূর্ণ থেকে যাচ্ছে। ঠিক আছে? এরপরে আমরা কি করছি? এরপরে আমরা অতিরিক্ত একটা শব্দ ক্যাপ্টেন নিয়ে আসছি। ঠিক আছে? তখন কি হয়েছে? তখন এই বাক্যটা পরিপূর্ণতা লাভ করছে। তখনই এই যে মেড, যেটা মেডটা কি হয়ে গেছে? স্পেশাল প্রকার অফ ট্রানজিটিভ ভার্ব, যেটাকে আমরা কি বলি? ফ্যাক্টিটিভ ভার্ব। ঠিক আছে? ফ্যাক্টিটিভ ভার্ব। ঠিক আছে? তাহলে এই যে ফ্যাক্টিটিভ ভার্বটা কিন্তু একটা স্পেশাল প্রকার কিসের? ট্রানজিটিভ ভার্বের। ঠিক আছে? যেখানে তার অর্থ প্রকাশের জন্য অতিরিক্ত একটা শব্দের প্রয়োজন হচ্ছে। এরপরে দেখো, ট্রানজিটিভ ভার্ব, এই যে ফ্যাক্টিটিভ ভার্ব, যেটা ফ্যাক্টিটিভ ভার্বের অপর নাম কি? ফ্যাক্টিটিভ ভার্বের অপর নাম হচ্ছে ট্রানজিটিভ ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকশন। ঠিক আছে? এটা হচ্ছে তার অপর নাম। এটা সবার জন্য না জানলেও চলবে। ঠিক আছে? সো এটা কি? এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকশন। ইনকমপ্লিট প্রেডিকশন। তাহলে দেখো এখানে, দেখো এখানে কি ইনকমপ্লিট থেকে গেছে না? ইনকমপ্লিট থেকে গেছে না? এই জন্য ওইটাকে বলা হচ্ছে ইনকমপ্লিট প্রেডিকশন। এটা একটা ট্রানজিটিভ ভার্ব যেটাতে কি থেকে গেছে? ইনকমপ্লিট থেকে গেছে। ইনকমপ্লিট থাকার কারণে তাকে পরিপূর্ণতা দিতে হয়েছে। ঠিক আছে? কিসের মাধ্যমে? এই অতিরিক্ত একটা শব্দের মাধ্যমে। বুঝছো? তাহলে এই ছিল আমাদের ফ্যাক্টিটিভ ভার্ব। সো ফ্যাক্টিটিভ ভার্ব খুবই ইম্পর্টেন্ট, কিন্তু যে কোনো ধরো ভর্তি পরীক্ষা, চাকরির পরীক্ষা, সবকিছুর জন্যই কিন্তু ফ্যাক্টিটিভ ভার্ব খুবই গুরুত্বপূর্ণ। এটা জানতে হবে আমাদের। আচ্ছা, এরপরে দেখি আমরা কি আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ ভার্ব। রিফ্লেক্সিভ ভার্ব তুলনামূলক একটু সহজ। ঠিক আছে? খুবই সহজ ধরতে গেলে ফ্যাক্টিটিভ ভার্বের তুলনায়। সো রিফ্লেক্সিভ ভার্বটা কি? রিফ্লেক্সিভ ভার্বটা হচ্ছে এক প্রকার ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? বাট এখানে কি? এখানে স্পেশাল প্রকারটা কি? স্পেশাল জিনিসটা কি? স্পেশাল জিনিসটা হচ্ছে এর সাবজেক্ট ও অবজেক্ট
দুইটাই কি হবে, একই ব্যক্তি অথবা একই বস্তু বোঝাবে। ঠিক আছে, এর যে সাবজেক্ট থাকবে, এর যে অবজেক্ট থাকবে, দুইটাই একই ব্যক্তি অথবা একই বস্তু বোঝাবে, তখন এটা কি হবে, রিফ্লেক্সিভ ভার্ব হবে। ঠিক আছে, যেরকম হি কিলড হিমসেলফ, হি এটা কি, এটা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, তারপর হিমসেলফ এটা কি, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো হি মানে সে, তাকেই কিন্তু আবার হিমসেলফ দিয়ে কিন্তু তাকেই বোঝানো হচ্ছে। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট একই পার্সনকে বোঝানো হচ্ছে বা একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে। এরকম হইলে তখন আমরা তাকে কি বলি, যে ভার্বটা বসে, ভার্বটাকে আমরা বলি রিফ্লেক্সিভ ভার্ব। ঠিক আছে, আর এই যে অবজেক্টটা, এই অবজেক্টটাকে কি বলা হয় জানো, এই অবজেক্টটাকে বলা হয় রিফ্লেক্সিভ অবজেক্ট। রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ অবজেক্ট, বুঝছো, অবজেক্টেরও কিন্তু অনেক প্রকারভেদ আছে। সো এই যে অবজেক্টটা, এই অবজেক্টটাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। যখন সাবজেক্টকেই মিন করছে, কে মিন করছে, অবজেক্টটা মিন করছে, তখন ওই অবজেক্টকে আমরা বলবো রিফ্লেক্সিভ অবজেক্ট। আর রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত যে ভার্ব, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি রিফ্লেক্সিভ ভার্ব। ঠিক আছে, রিফ্লেক্সিভ ভার্ব। আচ্ছা, তাহলে দেখো শি ফ্যান্ড হারসেলফ মানে কি, সে নিজে নিজে ওই যে তোমার ফ্যানে ঝুলে পড়ছে, তাই না, মানে গলায় দড়ি দিয়ে দিছে আর কি, এটা বুঝাইতেছে। সো এখানে নিজে নিজেই, শি হারসেলফ একই ব্যক্তি, তাই না। সো তোমার হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট একই যদি ব্যক্তিকে বোঝাই, তাহলে আমরা কি বলি, এটা হবে হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। ঠিক আছে, ব্যাখ্যাটা একই হবে। আচ্ছা, একই কথা, এই জন্য দুইবার বললাম না। এরপর আসো, এরপরে কগনেট ভার্ব, এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। ফ্যাক্টিটিভ ভার্ব এবং কগনেট ভার্ব, এই দুইটা 3 স্টার। ঠিক আছে, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ, ফ্যাক্টিটিভ ভার্ব এবং কগনেট ভার্ব। তাহলে কগনেট ভার্বটা কি, কগনেট ভার্বটা হচ্ছে কিন্তু একটা ইনট্রানজিটিভ ভার্ব। এতক্ষণ আমরা ট্রানজিটিভ ভার্বের প্রকার পড়লাম, এটা কিন্তু আবার ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, তাহলে কগনেট ভার্বটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। এটা লাগবে না পরীক্ষায়, লাগবে কি আইডেন্টিফিকেশন। তুমি কেমনে করবা, যে ভার্বটা থাকবে ওই ভার্বেরই সমজাতীয় অবজেক্ট হবে। তাহলে দেখো একটু আস্তে বলি, কথাটা বুঝায় বলি, যে ভার্বটা বসবে, ঠিক আছে, এই জাতীয় সেন্টেন্সে যে ভার্বটা বসবে, ভার্ব থেকেই অবজেক্টটা নেওয়া হয়েছে। তার মানে কি, ভার্বের সমজাতীয় অবজেক্ট। ঠিক আছে, তাহলে অবজেক্টটা কি হবে, ভার্বের সমজাতীয় শব্দ দিয়ে তৈরি হবে। ঠিক আছে, তাহলে খুবই সহজ, কগনেট ভার্বটা কি, এটা এমন একটা ভার্ব যে ভার্ব থেকেই তোমার কি নেওয়া হয়েছে, অবজেক্টটা নেওয়া হয়েছে, বা সমজাতীয়, ভার্বের সমজাতীয় শব্দ দিয়ে অবজেক্টটা তৈরি করা হয়েছে, ভার্বের সমজাতীয় শব্দ দিয়ে অবজেক্টটা তৈরি করা হয়েছে। যেরকম দেখো হি র্যান আ রেস, তাহলে এই রেস কথাটা কই থেকে, এই যে র্যান, এখান থেকে, র্যান আ রেস এখান থেকে নেওয়া হয়েছে। তারপরে দেখো শি স্লেপ্ট আ সাউন্ড স্লিপ, এই যে সাউন্ড স্লিপ, ঠিক আছে, সাউন্ড স্লিপ এটা কার জাতীয়, এই যে মানে সাউন্ড স্লিপ, ঘুমাইছে যে, তাই না, এটা কি ভার্বকে, এই যে স্লেপ্ট, এই ভার্বটাকে মিন করছে না। হি স্লেপ্ট যদি আমি বলতাম যে হি স্লেপ্ট, ঠিক আছে, সে ঘুমাইছিল, তাহলে একটা কিন্তু বাক্য হয়ে যাইতো। এখন আমি অতিরিক্ত কি, সে কিরকম ঘুমাইছে, সে একটা সাউন্ড স্লিপ নিছে, ঠিক আছে, সে একটা পরিপূর্ণ অনেক তৃপ্তিদায়ক একটা ঘুমাইছে, মানে ঘুম সে গ্রহণ করছে। তাহলে দেখো এই যে সাবজেক্ট, এই যে ভার্ব থেকে কিন্তু নেওয়া হয়েছে সাউন্ড স্লিপ। র্যান আর রেস, এই রেসটা যে দৌড়াইতেছে, রেসে তো দৌড়াই, তাই না, এই রেসটা কই থেকে নেওয়া হয়েছে, র্যান এই কথাটা থেকে নেওয়া হয়েছে। সাউন্ড স্লিপ কই থেকে নেওয়া হয়েছে, স্লিপ্ট এই কথাটা থেকে নেওয়া হয়েছে। সো এই দুইটা যে ভার্ব, এই দুইটা ভার্ব কি হবে, কগনেট ভার্ব হবে। ঠিক আছে, দুইটাই কি হবে, কগনেট ভার্ব হবে। তাহলে খুবই সহজ, কি বললাম, ওই যে ভার্বটা, ভার্বেরই সমজাতীয় অবজেক্ট বসবে। ঠিক আছে, আচ্ছা, মানে তোমার এটা হচ্ছে ইনট্রানজিটিভ। ঠিক আছে, ইনট্রানজিটিভ ভার্ব সে ছিল, হি র্যান এ পর্যন্ত নিলে ইনট্রানজিটিভ। এখন এটাকে জোর করে ট্রানজিটিভ করা হয়েছে, বুঝছো কিভাবে, এই যে অতিরিক্ত একটা সমজাতীয় শব্দ ওই র্যানের পাশে বসানো হয়েছে। ঠিক আছে, যেটা ওই র্যান থেকে নেওয়া হয়েছে, বুঝছো, ওই ভার্ব থেকে নিয়ে অবজেক্টটা বসানো হয়েছে। আচ্ছা, তাহলে কগনেট ভার্ব যেটা, কগনেট ভার্ব আমাদের শেষ। কগনেট ভার্ব কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসো ভার্ব অফ পারসেপশন। ঠিক আছে, ভার্ব অফ পারসেপশন জিনিসটা কি, পারসেপশন জিনিসটা হচ্ছে আমরা পঞ্চ ইন্দ্রিয়, যে নাক, কান, জিহ্বা, ত্বক ইত্যাদি দিয়ে যে 5টা যে ইন্দ্রিয় আছে, এই 5টা ইন্দ্রিয় দিয়ে আমরা যেগুলো ফিল করতে পারি, যেগুলো আমরা বুঝতে পারি, সেটাই হবে ভার্ব অফ পারসেপশন। তাহলে পঞ্চ ইন্দ্রিয় যেগুলো আছে, এই যে নাক, কান, জিহ্বা, ত্বক, এগুলা দিয়ে আমরা যেসব ফিল করতে পারি, যেসব বুঝতে পারি, ঠিক আছে, এগুলো থাকলেই আমরা কি বলবো, ওই ভার্বটাকে বলবো ভার্ব অফ পারসেপশন। খুবই সহজ। তাহলে দেখো দ্য রোজ স্মেলস সুইট। ঠিক আছে, দেখো স্মেল,
এখন স্মেলটা আমরা কি দিয়ে ফিল করতে পারি? হ্যাঁ, নাক দিয়ে নাকি কান দিয়ে? অবশ্যই তো নাক দিয়ে, তাই না? সো নাক দিয়ে আমরা স্মেলটা ফিল করতে পারি, তাহলে এটা একটা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা ফিল করতে পারতেছি। এই জন্য এই যে স্মেলটা কি হবে? ভার্ব অফ পারসেপশন হবে, ঠিক আছে? তারপর উই সি উইথ আওয়ার আইস, দেখো আমরা তো চোখ দিয়ে দেখি, ঠিক আছে? তাহলে এটা কি? এটা হচ্ছে ভার্ব অফ পারসেপশন, মানে পঞ্চ ইন্দ্রিয়ের ক্যাটাগরিতে যেগুলো পড়বে সবগুলাই থাকবে ভার্ব অফ পারসেপশন। এগুলো কিন্তু আবার অন্য প্রকার ভার্বও হয়, ঠিক আছে? এগুলা কিন্তু তুমি এটা দ্য রোজ স্মেলস সুইট উই সি উইথ আওয়ার আইস, এই যে সি, এটা কিন্তু একটা প্রিন্সিপাল ভার্বও হয়, তাই না? মানে প্রিন্সিপাল ভার্বেরই অনেক ক্ষুদ্র প্রকারে, ঠিক আছে, একদম বিস্তারিত ক্ষুদ্র প্রকারে নিয়ে এসে ভার্ব অফ পারসেপশনটা বের করা হয়েছে, ঠিক আছে? তো একটা স্পেশাল ক্যাটাগরি, জাস্ট একটা স্পেশাল ক্যাটাগরিগুলো নিয়ে আমরা পড়তেছি, বুঝছো? নর্মাল জিনিস তো তোমরা জানোই। তারপরে আসো রেসিপ্রোকাল ভার্ব। রেসিপ্রোকাল ভার্বটা খুবই সহজ। রেসিপ্রোকাল ভার্বটা কি? রেসিপ্রোকাল ভার্বটা হচ্ছে তোমার যে সেন্টেন্সে ইচ আদার এবং অন অ্যানাদার থাকবে সেটাই হবে রেসিপ্রোকাল ভার্ব, ঠিক আছে? মানে ওই যে সেন্টেন্সে ইচ আদার অন অ্যানাদার আছে না, ওই সেন্টেন্সের যে ভার্বটাই হবে রেসিপ্রোকাল ভার্ব, ঠিক আছে? এখন এখানে একটা কারেকশন আসে, ঠিক আছে? এটা কিন্তু সেন্টেন্স কারেকশন হিসেবেও আসে, বা নিচের কোনটি সঠিক নয় এরকম থাকতে পারে। যে ইচ আদার যেটা, ইচ আদার কি বোঝায় জানো? ইচ আদার হচ্ছে দুইজন ব্যক্তির মধ্যে বোঝায়, দুইজন ব্যক্তির মাঝে দুইজন ব্যক্তির মাঝে কি বসে? ইচ আদার বসে, ঠিক আছে? আর অন অ্যানাদার, ঠিক আছে? অন অ্যানাদার কি বসে? দুইয়ের বেশি, ঠিক আছে? টু প্লাস ব্যক্তির মধ্যে, বুঝছো? দুইয়ের বেশি ব্যক্তির মধ্যে কি বসে? তোমার হচ্ছে অন অ্যানাদার বসে। এটা কিন্তু সেন্টেন্স কারেকশনে আসে, বুঝছো? এটা সেন্টেন্স কারেকশনে আসে। তো দেখো ইচ আদার হচ্ছে দুইজন ব্যক্তির মধ্যে। এখানে দেখো রহিম অ্যান্ড করিম হেল্পড ইচ আদার, ইচ আদার আছে। একটা সেন্টেন্সে ইচ আদার থাকলে ওটা কি হবে? ওই যে ভার্বটা হবে রেসিপ্রোকাল ভার্ব। সো হেল্পড যেটা, এটা রেসিপ্রোকাল ভার্ব, খুবই সহজ। বাট তোমার পরীক্ষায় কি আসতে পারে? পরীক্ষায় রহিম অ্যান্ড করিম হেল্পড অন অ্যানাদার এটা দিয়ে দিছো, দিয়ে তোমাকে বললো যে কারেকশন বা কারেক্ট দ্য সেন্টেন্স, ঠিক আছে? তখন তুমি কি করবা? রহিম অ্যান্ড করিম হেল্পড অন অ্যানাদার কেটে তুমি কি করবা? ইচ আদার করবা। কারণ দুইজন ব্যক্তির মধ্যে বোঝালে ইচ আদার হয়। রহিম কে করিম দুজন ব্যক্তির মধ্যে বোঝালে কি বসে? ইচ আদার বসে। এই জন্য তুমি ইচ আদার বসাবা, ঠিক আছে? খুবই সহজ ছিল এটা। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কুইজ আছে। কুইজটা কিভাবে করতে হবে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? কুইজটা কিভাবে করতে হবে? কুইজটাই যে আমি একটু দাঁড়াইতেছি এখানে, তুমি ভিডিওটা পজ করো, ঠিক আছে? ভিডিওটা পজ করে তুমি সবগুলা বের করো, ঠিক আছে? 5টা তুমি হচ্ছে টাইম নাও, 15 সেকেন্ড বা 30 সেকেন্ড, ঠিক আছে? তুমি হচ্ছে 30 সেকেন্ডের মধ্যে এই যে পাঁচটা যে প্রকারভেদ তুমি বের করো, ঠিক আছে? ভিডিওটা পজ করেই বের করো, ঠিক আছে? আচ্ছা, এরপর আমি অ্যান্সার বলতেছি, অ্যান্সারটা জাস্ট মিলে আনিবা। হ্যাঁ, আই হোপ তোমরা ভিডিও পজ করে এটা সবাই বের করছো। এখন চলো আমরা অ্যান্সারটা দেখি। দে হেল্পড দেমসেলভস, খুবই সহজ, যেহেতু এই যে দে এবং দেমসেলভস সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিগুলোকে বোঝাইতেছে, তাই না? তারা নিজেদেরকে হেল্প করছে। তাহলে এই যে একই যে সাবজেক্ট অবজেক্ট একই বোঝাইলে বা সেলফ যুক্ত থাকলে, সেলফ কিন্তু সিঙ্গুলার, SELF, সেলফ সিঙ্গুলার, ঠিক আছে? আর এই যে সেলফটা হচ্ছে সিঙ্গুলার, আর সেলভস এটা হচ্ছে প্লুরাল, ঠিক আছে? আচ্ছা, তাহলে যেহেতু দে আছে এই জন্য দেমসেলভস, বুঝছো? সেলফস হয়েছে। এই যে হেল্পড যেটা, এটা কি হবে? এটা হচ্ছে তোমার রিফ্লেক্সিভ ভার্ব, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো। এরপর আই হিয়ার দ্য সাউন্ড অফ মিউজিক। এই যে দেখো হিয়ার, কান দিয়ে শুনছে, তাই না? এটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ফিল করা বুঝাইতেছে। তো তাহলে এটা কি? এটা হচ্ছে ভার্ব অফ পারসেপশন, ওকে? আচ্ছা, উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, ঠিক আছে? দুইটা গুরুত্বপূর্ণ বলছিলাম শুরুতেই। ফ্যাক্টেটিভ ভার্বটা কি? ফ্যাক্টেটিভ ভার্বটা হচ্ছে ওই যে উই ইলেক্টেড হিম, এ পর্যন্ত দিলে অসম্পূর্ণ থেকে যাচ্ছে, মনের ভাব পুরোপুরি প্রকাশ পায় নাই, এজন্য চেয়ারম্যান অতিরিক্ত যে অবজেক্টটা সেটা এসে বসছে এখানে, ঠিক আছে? অতিরিক্ত শব্দটা এসে বসছে। তো এটা কি? এটা হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব, আচ্ছা, এরপরে আসো। উই ড্রিমড আ সুইট ড্রিম। তাহলে দেখো এই যে ড্রিমড,
এটা হচ্ছে ভার্ব, এই ভার্ব থেকেই অবজেক্টটা গ্রহণ করা হয়েছে, তাই না? তাহলে এই যে উই ড্রিমটা সুইট ড্রিম, এই যে ড্রিমড যেটা, সেটা হবে কগনেট ভার্ব, কগনেট ভার্ব, ঠিক আছে? তারপর 20 men helped one another, তাহলে এই যে দেখো হেল্পড যে কথাটা, 20 men helped, দেখো 20 men কিন্তু, ঠিক আছে? এই জন্য দুইয়ের বেশি না, এই জন্য কিন্তু অন অ্যানাদার কথাটা বসছে, ঠিক আছে? হেল্পড অন অ্যানাদার, ইচ আদার অন অ্যানাদার থাকলে ওটা কি হয়? রেসিপ্রোকাল ভার্ব হয়, রেসিপ্রোকাল ভার্ব হয়, ঠিক আছে? আই হোপ তোমরা পাঁচটার মধ্যে পাঁচটায় পারছো। তোমার কাছে হয়তো লাগতেছে ক্লাসটা অনেক ছোট, আসলে ক্লাসটা আমাদের এখানে শেষ, ক্লাসটা অনেক ছোট, বাট বিশ্বাস করো আমরা কি টার্গেট নিছি, 3 মাস টার্গেট নিছি, 3 মাসে আমরা টোটাল জিকে ইংলিশ শেষ করব। প্রতিদিন অল্প অল্প করে পড়তেছি, এই অল্প অল্প করে পড়াই কিন্তু অনেক কিছু হয়ে দাঁড়াবে তোমার জন্য, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমার নিজেরও এখানে মোটিভেশন প্রয়োজন আসলে। তুমি দেখো প্রত্যেক দিন একটা করে ক্লাস নেওয়া, আমার আসলে পরশুদিন ভাইবা, ঠিক আছে? আমি তারপর ক্লাস নিতে আসছি, মানে খুব জোর করে নিজেকে পুশ করে ক্লাস নিতে আসছি। তোমার জন্য যেরকম চ্যালেঞ্জ একটা, আমার জন্য চ্যালেঞ্জ, কারণ প্রত্যেকদিন আমাকে ক্লাস নিতে হবে, প্রত্যেকদিন জিকে, মানে একদিন জিকে একদিন ইংলিশ কন্টেন্ট তোমাদের গুছাই দিতে হবে, ঠিক আছে? সো এটা আসলে আমার নিজের জন্য চ্যালেঞ্জ। দোয়া করবা যাতে আমি নিজেও এই চ্যালেঞ্জটা ফুলফিল করতে পারি, এবং তোমাদের জন্য দোয়া থাকলো যাতে তোমরা এটা পারো, ঠিক আছে? অ্যান্ড অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। শেয়ার করলে কি হবে, তুমি একটা ফ্রেন্ডের উপকার করবা, সে না চাইলেও সে দেখবা যে ঠিকই তোমাকে মনে রাখছে, ঠিক আছে? দেখবা যে তোমারও সে উপকার করতেছে, এমন কিছু তোমাকে মানে ম্যাটেরিয়াল সাপ্লাই দিতেছে যেটা তুমি খোঁজ হয়তো জানতা না, ঠিক আছে? সো যদি ক্লাসটা ভালো লাগে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো, ঠিক আছে? আর হচ্ছে নোটটা জমা দিতে পারো। সো আজকে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।